ভারতবর্ষে জিএসটি চালু হয় 2017 সাল থেকে। তবে এই জিএসটির জার্নি শুরু হয় মোটামুটি 1999 সাল থেকে। বিষয়টা বোঝানোর জন্য আমি একদম স্বাধীনতার পর থেকে ট্যাক্সের কিরকম কি সিস্টেম ছিল সেটা একটু বলি। সরকার জনগণের কাছ থেকে কোন জিনিসের উপর বেস করে ট্যাক্স নিচ্ছে তার হিসাবে দুই রকমের ট্যাক্স হয়, ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সের ভেতর যেমন ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স এইগুলো আসে। ইনডাইরেক্ট ট্যাক্স বিভিন্ন জিনিসপত্র বা সার্ভিসের ওপর লাগু হয়। স্বাধীনতার পর থেকে এই ইনডাইরেক্ট ট্যাক্স তোলার জন্য ভারতে ছিল সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেম। আর সবাই জানতো যে এই সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেমে ক্যাসকেডিং এফেক্টটা রয়েছে, যার জন্য জিনিসপত্রের দাম অনেক বেশি হয়। আলটিমেটলি তার প্রভাব গিয়ে পড়ে কনজিউমারের ওপর। যদিও এই ক্যাসকেডিং এফেক্টের ফলে সরকারের ঘরে অনেক বেশি পরিমাণ ট্যাক্সের কালেকশন হয়। এখন এই ক্যাসকেডিং এফেক্ট কাটানোর জন্য সব থেকে ভালো উপায় হলো ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেম। এই ভ্যাট সিস্টেম প্রয়োগ করলে জিনিসপত্রের দাম অনেকটাই কমে যায়। সুরা হিসাবে কনজিউমারের কোনো জিনিস কিনতে অনেক কম খরচ পড়ে, এতে কনজিউমারের খুব সুবিধা হয়। আর আপাত অর্থে দেখতে গেলে সরকারের ঘরে ট্যাক্স কালেকশনের পরিমাণ কমে যায়। এখন ভারতের ক্ষেত্রে ট্যাক্স কালেকশনের যে সিস্টেমটা ছিল সেটা হলো যে কিছু ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেক্ট করতো, কিছু ট্যাক্স রাজ্য সরকার কালেক্ট করতো। আর কেন্দ্রীয় সরকার যে যে ট্যাক্স কালেক্ট করতো সেই সবগুলোতে আইন বা কোনো নতুন নিয়ম তৈরি করার অধিকার শুধুমাত্র কেন্দ্র সরকারের ছিল। আর রাজ্য সরকার যে সমস্ত ট্যাক্স আদায় করতো তাতে কোনো মডিফিকেশন করা বা কোনো চেঞ্জ করা সেটা শুধুমাত্র রাজ্য সরকারই করবে, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম মাথা ঘামাবে না। আর এই জন্যই ওই যে সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেম, তাতে বিভিন্ন লেভেলে আমাদের ক্যাসকেডিং এফেক্ট ছিল। কেন্দ্রীয় সরকারের ট্যাক্স তোলার ক্ষেত্রে একরকম ক্যাসকেডিং এফেক্ট, রাজ্য সরকারের ট্যাক্স তোলার ক্ষেত্রে আরেক রকম ক্যাসকেডিং এফেক্ট। এবার এই ক্যাসকেডিং এফেক্ট যাতে কিছুটা হলেও কমানো যায়, এই জন্য 1986 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার তার লেভেলে যে সমস্ত ট্যাক্স তুলতো সেখানে ভ্যাট সিস্টেম লাগু করে দেয়, যার নাম করা হয় মড ভ্যাট বা মডিফাইড ভ্যাট সিস্টেম। কি বললাম, 1986 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় সরকার সে যে সমস্ত ট্যাক্স তুলতো সেই সমস্ত ট্যাক্সে যাতে ক্যাসকেডিং এফেক্ট না হয় তার জন্য ওই সমস্ত ট্যাক্সের ক্ষেত্রে ভ্যাট সিস্টেম লাগু করে দেয়। কোন কোন ট্যাক্সের ওপর? সব থেকে বড় হলো সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, এছাড়া অ্যান্টি ডাম্পিং ডিউটি, কাউন্টার ভেলিং ডিউটি, কিছু কিছু জায়গায় কাস্টম ডিউটি, কিছু জায়গায় সেন্ট্রাল সেলস ট্যাক্স। এই সমস্ত ট্যাক্স গুলোকে মিলিয়ে মড ভ্যাট সিস্টেম নিয়ে আসে নিজের লেভেলে। আর এর ফলে 1986 খ্রিস্টাব্দের পর থেকে ভারতে সেন্ট্রাল লেভেলে যে সমস্ত ক্যাসকেডিং এফেক্ট ছিল সেটা মোটামুটি কাটানো গিয়েছিল, কিন্তু স্টেট লেভেলে ক্যাসকেডিং এফেক্ট তখনও ছিল। স্টেট লেভেলে ক্যাসকেডিং এফেক্ট কাটানোর জন্য স্টেট গুলোকে ভ্যাট সিস্টেম লাগু করা প্রয়োজন ছিল। আর কোনো রাজ্য নিজের এরিয়াতে ভ্যাট সিস্টেম লাগু করতে প্রস্তুত ছিল না। তার কারণ হলো ভ্যাট সিস্টেম লাগু করলে সরকারের ট্যাক্স কালেকশনের পরিমাণ কমে যাবে। যদিও এটা একটা আপাত দৃষ্টিভঙ্গি। অর্থনীতিবিদরা বলে যে ট্যাক্সের রেট যদি কমে যায় সেক্ষেত্রে ট্যাক্স কালেকশনের পরিমাণ তো কমে যায়, কিন্তু ট্যাক্স বেস অনেক বেড়ে যায়। ব্যাপারটা কেমন? ট্যাক্স রেট যদি অনেক হাই থাকে তাহলে প্রচুর মানুষ ব্ল্যাকে জিনিসপত্র বিক্রি করে, ওই জিনিসপত্রের ওপর ট্যাক্স সরকারের ঘরে দেয়ই না। ধরলাম সারা বছর ধরে পশ্চিমবঙ্গে 100টা প্রোডাক্ট বিক্রি হলো, এখন ট্যাক্সের রেট যদি হাই হয় সেক্ষেত্রে ওই 100 প্রোডাক্টের ভেতর হয়তো 30টা প্রোডাক্ট এর ওপর ব্যবসায়ীরা ট্যাক্স দেয়, বাকি 70টা প্রোডাক্ট ব্ল্যাকে বিক্রি হয়। এখন ট্যাক্সের রেট যদি কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে ওই 30-এর জায়গায় হয়তো 60 বা 80 জন ট্যাক্স দিয়ে ওই মালটা বিক্রি করবে। তো ট্যাক্স দেওয়া ওই ব্যবসায়ীর পরিমাণ 30 থেকে ওই যে 60 বা 80 হয়ে গেল, এটাই হলো ট্যাক্স বেস বেড়ে যাওয়া। তো ট্যাক্সের রেট কমিয়ে দিলে ট্যাক্সের বেস বেড়ে যায়, ফাইনালি গিয়ে দেখা যায় যে টোটাল ট্যাক্স কালেকশন মোটামুটি একই থাকে বা আরো বেশি হয়ে যায়। তো যাই হোক, রাজ্য সরকারগুলো এই প্রিন্সিপাল মানতে নারাজ ছিল, এই জন্য রাজ্য সরকার তাদের এরিয়াতে ভ্যাট সিস্টেম লাগু করতে চায়নি। যদিও 2003, 4, 5 সালে গিয়ে আস্তে আস্তে ভ্যাট সিস্টেম প্রত্যেক রাজ্যেই লাগু হয়ে যায়। তো সেটাও আসছে এক এক করে। তো কি বললাম, 1986 খ্রিস্টাব্দের পর থেকে ভারতে সেন্ট্রাল লেভেলে লাগু হয়ে যায় মড ভ্যাট বা মডিফাইড ভ্যাট সিস্টেম। এবার ইকোনমিক্সে দুটো টার্ম আছে, গুডস আর সার্ভিস। আমরা যা কিছু কিনি না কেন বা যা কিছু উপভোগ করি না কেন সেটা আইদার গুডস অথবা সার্ভিস। তো ওই 1980-90 এই সময় পর্যন্ত আমি যদি দেখি মানুষজন গুডস এর কনজাম্পশন তো করতো, এর পাশাপাশি সার্ভিসের উপভোগও করতো, কিন্তু কোন সরকার এই সার্ভিসের দিকে খুব একটা মাথা ঘামায়নি। সরকার শুধুমাত্র গুডস এর ওপরেই তার বিভিন্ন ট্যাক্স নিত। যে সমস্ত জায়গায় সার্ভিসের কনজাম্পশন হয় বা সার্ভিসের কনজাম্পশন হতো সেইখান থেকে কোনো রকম ট্যাক্স নেওয়া হতো না। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। আমি যদি কোনো সেলুনে যাই, সেখানে গিয়ে চুল কাটানো বাবদ হয়তো আমি 100 টাকা দিলাম, তো ওই 100 টাকাটা কিন্তু আমি ওই নাপিতের সার্ভিসের চার্জ হিসাবে দিলাম। এবার এই সিচুয়েশনটাই আমি যদি ওই 1980-90 এই সময় গিয়ে দেখি, ওই সময়টায় আমি কোনো সার্ভিস কনজিউম করার জন্য যে চার্জটা দিলাম সেই চার্জের ওপর কোনো প্রকার ট্যাক্স আমাকে দিতে হতো না। এর কারণ হলো যে ভারতীয় সংবিধানে
কোথাও সার্ভিস ট্যাক্সের ব্যাপারে উল্লেখ ছিল না। যদিও কিছুদিন পর গিয়ে সবার এই বিষয়টা একটুখানি অবগত হয় এবং 1994 খ্রিস্টাব্দে ভারতে সার্ভিস ট্যাক্সের কনসেপ্ট আনা হয় এবং বলা হয় যে এর পর থেকে সার্ভিসের ওপরেও ট্যাক্স দিতে হবে এবং সেই ট্যাক্সটা কালেক্ট করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। কি বললাম, 1994 খ্রিস্টাব্দে ভারতে সার্ভিস ট্যাক্সের কনসেপ্ট আনা হয়। তবে এই ব্যাপারটা খুব একটা ক্লিয়ার ছিল না। কোন কোন কাজকে সার্ভিস বলা হবে তার কোনো স্পেসিফিক লিস্ট সংবিধানে লেখা ছিল না। আর এই অ্যাডভান্টেজ নিত ভারতের বিভিন্ন রাজ্যগুলো। সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল যে 1994 খ্রিস্টাব্দে আমরা সার্ভিস ট্যাক্সের কনসেপ্ট এনেছি এবং এই ট্যাক্সটা কেন্দ্রীয় সরকার তার মতন করে নেবে। কিন্তু রাজ্য সরকারের এখানে বক্তব্য ছিল যে সার্ভিসের এক্সাক্ট ডেফিনেশন কোথাও মেনশন নেই। রাজ্য নিজের মতন করে একটা ট্যাক্স দিত, সেটা হলো প্রফেশনাল ট্যাক্স। রাজ্যগুলোর বক্তব্য ছিল আমরা এই যে প্রফেশনাল ট্যাক্স নিচ্ছি এটাই হচ্ছে সার্ভিস, এটাই হচ্ছে সার্ভিস ট্যাক্স। তো সেই হিসাবে সার্ভিস ট্যাক্স যদি নিতেই হয় সেটা আমরা রাজ্যরা নেব, কেন্দ্রীয় সরকার নেবে না। এই নিয়ে বিভিন্ন রাজ্য সরকার আর কেন্দ্রের ভেতর একটা মামলা হয় এবং সেটা সুপ্রিম কোর্টে যায়। আর এই মামলাটা মোটামুটি চলতে থাকে। চলতে চলতে সমাধান হিসাবে কেন্দ্রীয় সরকার একটা রাস্তা বার করে। সংবিধানের 246 নম্বর ধারায় 3টে লিস্টের উল্লেখ আছে, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। এই ধারাতে বলা আছে যে ইউনিয়ন লিস্টের কোনো বিষয়ে আইন তৈরি করতে পারবে কেন্দ্রীয় সরকার, স্টেট লিস্টের বিষয়ে আইন তৈরি করতে পারবে রাজ্য সরকার, আর কনকারেন্ট লিস্টের ব্যাপারে একটা নির্দিষ্ট রাজ্যের ক্ষেত্রে ওই রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকার যে কোনো একজন আইন বানালেই হবে। এরপর 248 নম্বর ধারাতে বলা আছে যে কোনো বিষয় যদি এই 3টে লিস্টের কোনোটাতেই লেখা না থাকে সেক্ষেত্রে ওই বিষয়ে আইন তৈরি করতে পারবে কেন্দ্রীয় সরকার। এখন এই সার্ভিস ট্যাক্সের ব্যাপারে যেহেতু ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট কোনোটাতেই লেখা ছিল না, এই জন্য 248 নম্বর ধারা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকার এই সার্ভিস ট্যাক্সের কনসেপ্ট আবার নিয়ে আসে নতুন করে সাংবিধানিক উপায়ে। এবং 2003 সালে গিয়ে ভারতে যে 88তম সংবিধান সংশোধন হয় সেখানে এই সার্ভিস ট্যাক্সের কনসেপ্ট ভারতীয় সংবিধানে জুড়ে দেয় এবং 268 এ নম্বর ধারাতে সার্ভিস ট্যাক্সের ডেফিনেশন পুরো মেনশন করে দেয় এবং সেখানে এও মেনশন করে যে এই সার্ভিস ট্যাক্স তোলার অধিকার শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের রয়েছে। আর এইভাবে এই সার্ভিস ট্যাক্সের ব্যাপারে কেন্দ্রীয় সরকার জিতে যায়। এখন 2003 সালে দাঁড়িয়ে আমি যদি দেখি ভারতে সেন্ট্রাল লেভেলে মানে কেন্দ্রীয় সরকারের লেভেলে যে ট্যাক্স সিস্টেম চলছে সেটা হচ্ছে ভ্যাট সিস্টেম, মানে মড ভ্যাট সিস্টেম। সেন্ট্রাল গভর্নমেন্ট যত সমস্ত ট্যাক্স নিচ্ছে সেগুলোকে কম্বাইন করে মড ভ্যাট ইনক্লুড। এখন 2003 সালে যখন সার্ভিস ট্যাক্স ইনক্লুড হয়ে গেছে সেক্ষেত্রে 2003 সালের পর থেকে মড ভ্যাট তার পাশাপাশি সার্ভিস ট্যাক্স এই দুটো একসাথে চলছিল প্যারালালি। পরের বছর 2004 সালে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এই ট্যাক্স সিস্টেমে আরো একটা সংশোধন করে ওই সার্ভিস ট্যাক্সটাকে মড ভ্যাটের ভেতরে ইনক্লুড করে নেয় এবং নতুন ট্যাক্সেশন সিস্টেমের নাম দেয় সেনভ্যাট বা সেন্ট্রাল ভ্যালু অ্যাডেড ট্যাক্স সিস্টেম। এর ফলে 2004 সালের পর থেকে সেন্ট্রাল লেভেলে যত ট্যাক্স নেওয়া হতো সেটা সবই ওই সেনভ্যাট সিস্টেমের উপর বেস করে। এই সেনভ্যাট সিস্টেমের ভেতরেই সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, অ্যাডিশনাল কাস্টমস ডিউটি, অ্যান্টি ডাম্পিং ডিউটি, কাউন্টার ভেলিং ডিউটি, সার্ভিস ট্যাক্স, সেন্ট্রাল সেলস ট্যাক্স সবকিছু ইনক্লুডেড ছিল। তো 2004 সালে এই সেনভ্যাট পর্যন্ত হলো। এবার এর ভেতর ভারতে জিএসটির কনসেপ্ট মোটামুটি চলে এসেছে। সেটা কিরকম? কেন্দ্রীয় সরকার আগে থেকেই জানতো যে ভারতে ইনডাইরেক্ট ট্যাক্সের সমস্যার সমাধানের একটাই উপায় হলো ভ্যাট সিস্টেম। এই জন্য 1986 খ্রিস্টাব্দে ওই যে বললাম মড ভ্যাট সিস্টেম লাগু করেছিল। এবার এরপর 1991 খ্রিস্টাব্দে গিয়ে ভারত সরকার দেখে যে কানাডাতে জিএসটি সিস্টেম লাগু হয়ে গেছে। এখন ভারতের ইউনিয়ন স্ট্রাকচার আর কানাডার ইউনিয়ন স্ট্রাকচার মোটামুটি একই রকম। আর কানাডাতে যেহেতু 1991 খ্রিস্টাব্দে জিএসটি লাগু হয়ে গেছে, অন্যদিকে জিএসটি লাগু করার পেছনে মেইন যে প্রিন্সিপাল সেটা হলো ভ্যাট সিস্টেম। ভ্যাট সিস্টেমটাকে মডিফাই করেই জিএসটি আনতে হয়। এখন ভারতে যেহেতু 1986 খ্রিস্টাব্দে মড ভ্যাট চালু হয়ে গেছে, এখন ভারতে জিএসটি সিস্টেম ইমপ্লিমেন্ট করলেও করা যায়। এই আইডিয়াটা আসে 1999 খ্রিস্টাব্দে। 1999 খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তার সময় এই জিএসটির আইডিয়া আসে। তখন নিজেদের ভেতর একটা ধারণা তৈরি হয় যে ভারতের ট্যাক্সের সমস্যা কাটানো যাবে জিএসটি সিস্টেম লাগু হলে। এবার এই জিএসটি কিভাবে লাগু হবে, তার কি স্ট্রাকচার হবে, কেমন মডেল হবে, তার জন্য 2000 সালে একটা কমিটি তৈরি করা হয়, জিএসটি কমিটি। এই জিএসটি কমিটির চেয়ারম্যান ছিলেন অসীম দাশগুপ্ত। অসীম দাশগুপ্ত তখন পশ্চিমবঙ্গের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। অটল বিহারী বাজপেয়ী এই অসীম দাশগুপ্তর তত্ত্বাবধানে একটা জিএসটি মডেল বা জিএসটি ফ্রেমওয়ার্ক তৈরি করার কথা বলে ওই কমিটিকে। এই জন্য ওই কমিটিটাকে জিএসটি কমিটি বা অসীম দাশগুপ্ত কমিটিও বলা হয়। বর্তমানে যে জিএসটি সিস্টেম বা জিএসটি মডেল রয়েছে তার প্রায় 70 থেকে 80% ফ্রেমওয়ার্ক ওই জিএসটি কমিটির তৈরি করা। এবার এই জিএসটি লাগু করলে যেহেতু তার প্রভাব পুরো দেশে পড়বে, এই জন্য পুরো দেশের
ফাইন্যান্স মিনিস্টার দিয়ে আরো একটা কমিটি তৈরি করা হয়, যেটাকে বলা হয় এম্পাওয়ার্ড কমিটি। এটা তৈরি হয় 2000 সালে। 2000 সালে দুটো কমিটি তৈরি হয়, জিএসটি কমিটি বা অসীম দাশগুপ্ত কমিটি আর এম্পাওয়ার্ড কমিটি অন ফাইন্যান্স। এই এম্পাওয়ার্ড কমিটি ওই জিএসটির ব্যাপারে বিভিন্ন রেকমেন্ডেশন মাঝে মধ্যে দিত। এরপরে সময়টা আসে 2002 সাল। 2002 সালে ভারতে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন যশবন্ত সিং আর তার ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন ডক্টর বিজয় কালেকার। পুরো ভারত জুড়ে ডাইরেক্ট ট্যাক্স বা ইনডাইরেক্ট ট্যাক্সের কালেকশন যাতে আরো বেটার হয়, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ট্যাক্স সিস্টেম যাতে আরো ভালো হয়, এই জন্য ওই যশবন্ত সিং ডক্টর বিজয় কালেকারের নেতৃত্বে দুটো কমিটি তৈরি করান, কালেকার কমিটি অন ডাইরেক্ট ট্যাক্সেস, কালেকার কমিটি অন ইনডাইরেক্ট ট্যাক্সেস। এবার এই কালেকার কমিটি অন ইনডাইরেক্ট ট্যাক্স এটা ওই জিএসটি সিস্টেমের সাথে সহমত হয়, কিন্তু রেকমেন্ডেশন দেয় যে জিএসটি সিস্টেম লাগু করতে হলে প্রথমে ভারতের যে সমস্ত রাজ্য আছে এই সমস্ত রাজ্যগুলোকে ভ্যাট সিস্টেমের সাথে পরিচিত হতে হবে। আর এই রেকমেন্ডেশনটা দেয় 2003 সালে। এই হিসাবেই 2003 সালে ভ্যাট অ্যাক্ট পাস করা হয় এবং এই ভ্যাট অ্যাক্ট পাস করিয়ে সমস্ত স্টেট গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হয় তাদের এরিয়াতে এই ভ্যাট সিস্টেম লাগু করানোর জন্য। এখন এখানে রাজ্যগুলোর বক্তব্য ওই সেম ছিল, রাজ্যে সেই সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেম ব্যবহার হচ্ছে আর তার ফলে রাজ্যে ট্যাক্সের কালেকশনও অনেক বেশি হচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে সমস্ত রাজ্যের একদম স্ট্রেট কাট কথা ছিল যে ভ্যাট সিস্টেম লাগু করলে আমাদের ট্যাক্স কালেকশনের পরিমাণ কমে যাবে আর এই ভ্যাট সিস্টেম লাগু হবে আমাদের নেওয়া সেলস ট্যাক্সের উপর। সেলস ট্যাক্সের উপর সমস্ত নিয়ম বানানোর অধিকার যেহেতু রাজ্য সরকারের রয়েছে, আমরা এই ব্যাপারে কোনো রকম হস্তক্ষেপ করব না, ভ্যাট সিস্টেম আমরা লাগু করব না। রাজ্য সরকারগুলোর একদম ক্লিয়ার কাট এই রকমই বক্তব্য ছিল। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে কম্প্রোমাইজেশনের একটা বিষয় তোলে। সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে বলে যে আপনারা আপনাদের লেভেলে মানে সেলস ট্যাক্সের ক্ষেত্রে এই ভ্যাট সিস্টেমটা লাগু করুন আর আগামী 2 বছর দেখুন, আগামী 2 বছরে যদি আপনাদের টোটাল ট্যাক্স কালেকশনের পরিমাণ কমে যায় সেক্ষেত্রে যতটা ট্যাক্স কালেকশন কম হবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা রাজ্য সরকার থেকে সেই অ্যামাউন্ট কম্পেনসেশন হিসাবে আপনাদের দেওয়া হবে এবং ওই 2 বছর লাগু করার পরেও যদি আপনারা এর সাথে অ্যাডজাস্টমেন্ট না হন সেক্ষেত্রে আপনারা আপনাদের আবার ওই সিঙ্গেল পয়েন্ট ট্যাক্সেশন সিস্টেম লাগু করে রেখে দেবে। এবার এইখানে রাজ্য সরকারগুলো একটুখানি সুরাহা পায়। কেন্দ্রীয় সরকারের ওই সমস্ত কথা শুনে মোটামুটি 2005 সালের এপ্রিল মাস থেকে বিভিন্ন রাজ্যে সেলস ট্যাক্সের জায়গায় ভ্যাট সিস্টেম লাগু হতে থাকে। 2005-06 ফাইন্যান্সিয়াল ইয়ারে পুরো ভারতে টোটাল 8টা রাজ্যে এই ভ্যাট সিস্টেম চালু হয়ে যায়। তারপর 2006-07 ফাইন্যান্সিয়াল ইয়ারে আরো 5টা রাজ্যে চালু হয়ে যায় এবং তারপর ধীরে ধীরে ভারতের সমস্ত রাজ্যেই এই ভ্যাট সিস্টেম লাগু হয়ে যায় এবং 2 বছরের ভেতরে সমস্ত রাজ্য এই ভ্যাট সিস্টেমটাকেই রেখে দেয়। কারণ রাজ্য সরকার দেখে যে ট্যাক্স কালেকশনের অ্যামাউন্ট তো কমেছে কিন্তু ট্যাক্সের বেস অনেক বেড়ে গেছে, এর ফলে আলটিমেটলি টোটাল ট্যাক্স কালেকশনের অ্যামাউন্ট অনেক বেশি বেড়ে গেছে। তো যাই হোক 2005-06 সালের পরে গিয়ে দেখা যায় যে সেন্ট্রাল লেভেলে যে সমস্ত ট্যাক্স রয়েছে সেখানে সেন ভ্যাট চলছে আর স্টেট লেভেলগুলোতে যে সমস্ত ট্যাক্স রয়েছে সেখানে চলছিল স্টেট ভ্যাট সিস্টেম। এখন ট্রানজাকশনের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টের কাছে এই আসার সময় মাঝখানে একটা লেভেল আছে, এখানে কিন্তু সেই ক্যাসকেডিং এফেক্ট ছিলই আর এই ক্যাসকেডিং এফেক্টটা সরানো যেত শুধুমাত্র জিএসটির মাধ্যমেই। এছাড়াও ভারতের ওই ভ্যাট সিস্টেমেও আরো বিভিন্ন রকম সমস্যা ছিল। তো ভারতের ট্যাক্সেশন সিস্টেমে কোন কোন সমস্যা কখন ছিল সেই সমস্যার সমাধান হিসেবে জিএসটি কিভাবে লাগু হলো, জিএসটি কিভাবে কাজ করে এই নিয়ে এর আগের এই 2-3টে ভিডিওতে পুরো এক্সপ্লেন করে দিয়েছি, এইগুলো একটুখানি দেখে নাও। তো যাই হোক ভারতে ভ্যাট সিস্টেম থাকাকালীনও ট্যাক্স কালেকশনে যে সমস্ত সমস্যা রয়েছে তার জন্য জিএসটি লাগু হবে এই চিন্তা ভাবনা মোটামুটি চলে আসে। এখন আমি 2005-06 এর কথা তো বললাম, এর আগে ছোটখাটো আরো 2-একটা ঘটনা ঘটে। 2003 সালে ওই যে কালেকার কমিটি রেকমেন্ডেশন দিয়েছিল যে জিএসটি লাগু করতেই হবে, সেই হিসেবে জিএসটির কাজ মোটামুটি একটু এগোচ্ছিল, কিন্তু 2004 সালে গিয়ে সরকার পাল্টে যায়, বিজেপি সরকারের জায়গায় আবার চলে আসে কংগ্রেস সরকার। এই জন্য ওই জিএসটির ব্যাপারটা কিছুদিনের জন্য আবার ধামাচাপা পড়ে যায়, যদিও জিএসটির কাজ টুকটাক করে চলছিল। এই সময় ভারতের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন পি চিদম্বরম। 2006 সালের বাজেটে গিয়ে পি চিদম্বরম বলেন যে 2010 সালের 1 এপ্রিল থেকে ভারতে জিএসটি সিস্টেম লাগু হয়ে যাবে আর এই হিসাবে টুকটাক করে জিএসটির আইন তৈরির কাজও শুরু হয়ে যায়। এখন জিএসটির কাজ করার জন্য কটা কমিটি ছিল? 3টে কমিটি। মেইন ছিল জিএসটি কমিটি বা অসীম দাশগুপ্ত কমিটি, ওদিকে ছিল কালেকার কমিটি আর আরেকটা ছিল এম্পাওয়ার্ড কমিটি অন ফাইন্যান্স। এবার জিএসটির আইন নিয়ে এই বিভিন্ন কাজ করতে করতে 2009 সালে গিয়ে মোটামুটি জিএসটির একটা ড্রাফট তৈরি হয়ে যায়, কিন্তু ফাইনাল বিল তখনও তৈরি হয়নি। এই জন্য 2010 সালের ওই 1 এপ্রিল গিয়ে জিএসটিও আর লাগু হয়নি, যদিও জিএসটি বিল তৈরির কাজ তখনও চলছিল। এই চলতে চলতে 2011 সালে গিয়ে ওই জিএসটির যে চেয়ারম্যান ছিল অসীম দাশগুপ্ত, তিনি সেই পদ থেকে সরে যান। তার জায়গায় জিএসটি কমিটির চেয়ারম্যান হন তখনকার কেরালার ফাইন্যান্স মিনিস্টার কে এম মানি।
এই কে এম মানির তত্ত্বাবধানে 2011 সালে ফাইনালি জিএসটি বিল তৈরি হয়ে যায় এবং সেটা লোকসভাতে ওঠে। এই জিএসটি বিল ছিল 115 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। এবার এই জিএসটি বিলটা ভারতের ক্ষেত্রে একটা বড় ফাইন্যান্সিয়াল রিফর্মের একটা পদক্ষেপ ছিল। এখন সংসদের ব্যাপারটা এমন যে কোনো একটা বিষয় যদি সংসদে তোলা হয়, ওই সংসদে যত মেম্বার আছে সবাই কিন্তু ওই বিষয়টার উপর নিজের মতামত দেয় না, অনেকে ওই সংসদে এমনিই বসে থাকে। ফলে এই জিএসটি বিলের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যাতে এইরকম সিচুয়েশন তৈরি না হয়, এই জন্য এই বিলটাকে ডাইরেক্ট লোকসভাতে না তুলে একটা কমিটির কাছে প্রথমে পাঠানো হয়, স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্স এর কাছে। এই স্ট্যান্ডিং কমিটি অন ফাইন্যান্স, এখানে যে সমস্ত মেম্বাররা ছিল তারা হলো ভারতের ফাইন্যান্স মিনিস্টার, তার আন্ডারে থাকা ফাইন্যান্স মিনিস্টার অন স্টেট, প্রত্যেক রাজ্যের ফাইন্যান্স মিনিস্টাররা এবং কিছু এক্সপার্ট ইকোনমিস্ট। তো ওই স্ট্যান্ডিং কমিটি জিএসটি বিলটা নিয়ে নিজেদের মতন করে একটুখানি কথাবার্তা বলে, মানে ওই বিলটা নিজেরা একটু নিয়ে চর্চা করে। আর স্ট্যান্ডিং কমিটির পাশাপাশি ওই বিলটাকে এমপাওয়ার্ড কমিটির কাছেও পাঠানো হয় তার রেকমেন্ডেশন দেওয়ার জন্য। এখন এই বিলটা নিয়ে চর্চা করতে করতে বেশ কিছুটা সময় লেগে যায়। স্ট্যান্ডিং কমিটিও কিছু রেকমেন্ডেশন দেয় কিছু মডিফিকেশনের জন্য, এমপাওয়ার্ড কমিটিও ওই জিএসটি বিলে মডিফিকেশনের জন্য কিছু রেকমেন্ডেশন দেয়। তো যাই হোক, স্ট্যান্ডিং কমিটি আর এমপাওয়ার্ড কমিটি এই দুজনের রেকমেন্ডেশন নিয়ে ওই বিলটাকে আবার মডিফাই করে লোকসভাতে আবার রেডি হয়ে যায় ওই বিলটা 2014 সালে, এবং ওই মডিফাইড বিলটা 2014 সালে লোকসভাতে তোলাও হয়। কিন্তু কিছুদিন পরে গিয়ে দেখা যায় যে 2014 সালেই সরকার আবার পাল্টে গেছে, কংগ্রেস সরকারের জায়গায় চলে এসেছে আবার বিজেপি সরকার। ফলে জিএসটি ওই যে বিল সেটাকে ল্যাপস করে দেওয়া হয়। সংবিধানে একটা প্রভিশন রয়েছে যে লোকসভা যদি কোনো বিল তোলে, তারপর যদি লোকসভা ভেঙে যায়, সেক্ষেত্রে ওই বিলটা ল্যাপস হয়ে যায়। এই ক্ষেত্রেও ঠিক তাই হয়। কংগ্রেস সরকার 2014 সালে এই বিলটা রেডি করেছিল, কিন্তু এই সময়ে গিয়ে কংগ্রেস সরকার চেঞ্জ হয়ে বিজেপি সরকার চলে আসে, ফলে কংগ্রেস সরকারের তোলা ওই জিএসটি বিলটা সেটা ল্যাপস হয়ে যায়। এবার 2014 সালে ভারতের ফাইন্যান্স মিনিস্টার পদে বসেন অরুণ জেটলি, আর ওই যে জিএসটি কমিটি ছিল, জিএসটি কমিটির চেয়ারম্যান ছিল কে এম মানি, তিনিও সরে যান। ফলে এই জিএসটি কমিটিতে আবার একজন নতুন চেয়ারম্যান আসেন পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গের ফাইন্যান্স মিনিস্টার অমিত মিত্র। তার তত্ত্বাবধানে এই জিএসটি কমিটি আবারও ওই বিলটাকে তৈরি করে। 2014 সালের 26শে মে নতুন সরকার গঠন হয়, আর তার পরের মাসে জুন মাসের মধ্যেই ওই জিএসটি বিল আবারও তৈরি হয়ে যায়, মানে তৈরির কাজ শুরু হয়ে যায়। আর ওই সময় 2014 সালের ডিসেম্বর মাসে গিয়ে ফাইনালি এই জিএসটি বিল তৈরি হয়ে যায়। তারপর 2015 সালের ফার্স্ট সেশনেই এই বিলটাকে লোকসভাতে তোলা হয়। এই বিলটাই হলো 122 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা 122তম সংবিধান সংশোধনী বিল। 2015 সালের মে মাসে লোকসভাতে এই জিএসটি বিলটা পাশ হয়ে যায়। এখন কোনো বিল শুধুমাত্র লোকসভাতে পাশ হলে তো হবে না, রাজ্যসভাতেও পাশ করাতে হবে। সেই হিসাবে লোকসভা এই জিএসটি বিলটাকে রাজ্যসভায় পাঠায়। রাজ্যসভা এবার এই বিলটাকে নিয়ে একটু নকরা শুরু করে। রাজ্যসভা এই বিলটাকে তার সিলেক্ট কমিটির কাছে পাঠিয়ে দেয়, এবং ওই সিলেক্ট কমিটি এই বিলটাকে প্রায় 1 বছর ধরে রেখে দেয়। পরের বছর 2016 সালের 3রা আগস্ট গিয়ে সিলেক্ট কমিটির রেকমেন্ডেশনে রাজ্যসভা এই বিলটাকে পাশ করে দেয়, এবং এই বিল পাশ করানোর সময় 3টে পয়েন্ট মার্ক করে এবং সংসদে বলে যে আমরা এই জিএসটি বিল এটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছি ঠিক, কিন্তু এই 3টে পয়েন্ট বাদ দিয়ে, এই 3টে পয়েন্ট যদি মডিফিকেশন করে লোকসভা আবার পাশ করে, তবেই এই জিএসটি বিলটা অ্যাপ্রুভ বলে ধরা হবে। তো যাই হোক, রাজ্যসভা ওই জিএসটি বিলটাকে পাশ করে দেয় শুধুমাত্র 3টে পয়েন্ট ছাড়া। এই 3টে পয়েন্ট মডিফিকেশনের জন্য আবার লোকসভাতে পাঠানো হয়। লোকসভার সাথে সাথে অ্যাপ্রুভ করে 8ই আগস্ট এই বিলটাকে পুরোপুরি পাশ করে দেয়। তো 8ই আগস্ট 2016 সালে দাঁড়িয়ে ভারতে জিএসটি বিল লোকসভা আর রাজ্যসভা দুটোতেই পাশ হয়ে গেছে। এখন ভারতের সংবিধানে 368 নম্বর ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়। এখানে বলা হয় যে কোনো একটা সংশোধন যার প্রভাব পুরো ভারতের ফাইন্যান্সিয়াল দিকেও পড়বে, সেক্ষেত্রে লোকসভা আর রাজ্যসভা এদের কাছ থেকে তো পাশ হতেই হবে। তার পাশাপাশি ভারতে যতগুলো স্টেট রয়েছে, মানে যতগুলো স্টেটে বিধানসভা রয়েছে, তার অর্ধেক স্টেট থেকে এই বিলটা পাশ করাতে হবে। আর এর জন্য পরের দিন অর্থাৎ 9ই আগস্ট 2016 সাল এই ডেটে কেন্দ্রীয় সরকার থেকে প্রত্যেক স্টেটে এই জিএসটি বিলটাকে ফরওয়ার্ড করে দেওয়া হয় তাদের স্টেটে এটাকে পাশ করানোর জন্য, তাদের বিধানসভায় এটাকে পাশ করানোর জন্য। এখন এই সময় দাঁড়িয়ে ভারতের সমস্ত রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলিয়ে 31টা জায়গায় বিধানসভা ছিল। 29টা রাজ্য, দিল্লি আর পন্ডিচেরি যে কেন্দ্রশাসিত অঞ্চল, এখানেও দুটো বিধানসভা ছিল। ফলে টোটাল 31টা বিধানসভায় এই জিএসটি বিলটা যায়, এবং এই 31টা বিধানসভার বেশিরভাগই আগামী 1 মাসের ভেতর এটাকে অ্যাপ্রুভ করে দেয়। মোটামুটি 2রা সেপ্টেম্বর পর্যন্ত অলমোস্ট সবাই এই বিলটাকে অ্যাপ্রুভ করে দেয়। ভারতের যখন বেশিরভাগ বিধানসভায় এই বিলটাকে অ্যাপ্রুভ করে, এরপর এই জিএসটি বিলটাকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি এই বিলটাকে অ্যাপ্রুভ করে দেয় 8ই সেপ্টেম্বর, এবং এরপর থেকেই এটা জিএসটি অ্যাক্ট বা জিএসটি আইন হিসাবে পরিণত হয়ে যায়। আর এটাই ছিল 101 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সংবিধান সংশোধনী আইন। তো যাই হোক, 2016 সালের 8ই সেপ্টেম্বর দাঁড়িয়ে
ভারতে জিএসটি আইন তৈরি হয়ে যায় এবং এই আইনে বলা ছিল যে কেন্দ্রীয় সরকার যবে থেকে খুশি এই আইনটাকে পুরো ভারত জুড়ে লাগু করে দিতে পারে। এর মানে হলো প্রেসিডেন্ট 8ই সেপ্টেম্বর এই আইনটা পাশ করে দিয়েছে, এটা তো ঠিক, কিন্তু এই আইনটা ভারত জুড়ে কবে লাগু হবে সেটা কেন্দ্রীয় সরকারের ব্যাপার। কেন্দ্রীয় সরকার যবে থেকে চাইবে তবে থেকে এই জিএসটি আইনটা ভারত জুড়ে লাগু করতে পারে। এই রকম প্রভিশন এই জিএসটি আইনে ছিল। এই আইনে আরো একটা প্রভিশন ছিল যে কেন্দ্রীয় সরকার চাইলে এই পুরো আইনটা একবারে লাগু করে দিতে পারে অথবা ধাপে ধাপে কিছুটা সময় পর পর লাগু করতে পারে। আর এই প্রভিশন নিয়েই কেন্দ্রীয় সরকার কয়েকদিন পর 12ই সেপ্টেম্বর 2016 সালের 12ই সেপ্টেম্বর পুরো জিএসটি আইনের ভেতর আর্টিকেল 12 শুধুমাত্র এই প্রভিশনটা লাগু করে। একটা আইনের ভেতর বিভিন্ন রকম নিয়ম কানুন থাকে আর ওই নিয়ম কানুন গুলোকে আর্টিকেল হিসেবে লেখা হয়। সেই হিসাবে এই জিএসটি আইনের যে 12 নম্বর আর্টিকেল ছিল সেটাকে 12ই সেপ্টেম্বর লাগু করা হয়। এই 12 নম্বর আর্টিকেলে লেখা ছিল জিএসটি কাউন্সিলের ব্যাপারে। এখানে লেখা ছিল যে জিএসটি সংক্রান্ত সমস্ত ডিসিশন, সমস্ত নিয়ম কানুন তৈরি করবে এই জিএসটি কাউন্সিল এবং এই জিএসটি কাউন্সিলটা আর্টিকেল 12 যেদিন লাগু করা হবে তার থেকে আগামী 60 দিনের ভেতর তৈরি করতে হবে। তো কেন্দ্রীয় সরকার অত বেশি সময় নেয়নি, 12ই সেপ্টেম্বর এই আর্টিকেল 12 লাগু করে এবং ওই দিনই জিএসটি কাউন্সিল তৈরি করে। এবার এই জিএসটি কাউন্সিল সম্পর্কে আরো দু একটা কথা আছে, সেটা আমি একটু পরে আসি। তো একদম প্রথমেই লাগু করা হয়েছিল আর্টিকেল 12। এরপর 2-3 দিন পরে 16ই সেপ্টেম্বর গিয়ে এই পুরো জিএসটি আইনটাকে লাগু করে দেওয়া হয়। এবার এই জিএসটি আইনে আরো একটা প্রভিশন ছিল যে পুরো আইনটা যেদিন লাগু হয়ে যাবে তার ঠিক 1 বছর পরে গিয়ে পুরো ভারত জুড়ে অটোমেটিক্যালি জিএসটি সিস্টেম চালু হয়ে যাবে। এই 1 বছরের ভেতর ভারতের রাজ্যগুলো চাইলে নিজেদের মতন করে জিএসটির সেটআপ তৈরি করে নিতে পারে। আর যদি এই 1 বছরের ভেতর ভারতের ভেতর কোনো রাজ্য জিএসটির মডেল তৈরি না করে, তারা যদি তাদের নিজেদের রাজ্যে নিজেদের মতন করে জিএসটির মডেল তৈরি করে নিতে না পারে, তাহলে 1 বছর পরে গিয়ে অটোমেটিক্যালি ওই রাজ্যে জিএসটি লাগু হয়ে যাবে। তো ফাইনালি এই জিএসটি আইনটা লাগু হয় কবে? 16ই সেপ্টেম্বর 2016। সেই হিসাবে 1 বছর পর মানে 15ই সেপ্টেম্বর 2017 এর ভেতর পুরো ভারত জুড়ে জিএসটি লাগু হয়ে যাওয়ার কথা। যদি না হয় 16ই সেপ্টেম্বর 2017 এই তারিখ থেকে পুরো ভারত জুড়ে অটোমেটিক্যালি জিএসটি লাগু হয়ে যাবে। এবার এই জিএসটি লাগু করা নিয়ে বিভিন্ন রকম প্রভিশন দেওয়া হয়। তার ভেতর আরো একটা প্রভিশন ছিল যে এই যে 1 বছরের টাইম দেওয়া হলো, এর ভেতর যদি জিএসটি লাগু করা নিয়ে বা জিএসটি চালু করা নিয়ে কোনো রকম অসুবিধা হয়, কোনো রাজ্যের সাথে বা বিভিন্ন রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো রকম মত পার্থক্য হয় বা এমন কোনো সিচুয়েশন তৈরি হলো যে জিএসটি হয়তো চালু করা যাচ্ছে না, সেক্ষেত্রে প্রেসিডেন্ট আলাদা একটা অর্ডার বার করে এই জিএসটি চালু করার সিস্টেমটাকে 3 বছর পর্যন্ত ডিলে করে দিতে পারে। এমনকি প্রেসিডেন্ট যদি চায় ওই যে ডেডলাইন কত 15ই সেপ্টেম্বর 2017 এর আগেই প্রেসিডেন্ট চাইলে পুরো ভারত জুড়ে অর্ডার বার করে জিএসটি চালু করার কথা বলে দিতে পারে। আর এই প্রভিশনটাকে কাজে লাগিয়েই 2017 সালের 30শে জুন বলা হয় যে আগামীকাল থেকে অর্থাৎ 1 জুলাই 2017 থেকে পুরো ভারত জুড়ে জিএসটি চালু হয়ে যাবে। আর সেই হিসাবেই 2017 সালের 1 জুলাই থেকে পুরো ভারত জুড়ে জিএসটি চালু হয়ে যায়। যদিও এই জিএসটি চালুর কাজ অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। কবে থেকে? 2016 সালের 16ই সেপ্টেম্বর থেকে। এবার এই যে 2017 সালে জিএসটি ফাইনালি চালু হয়ে গেল, এই জিএসটি চালু করার মাধ্যমে পুরো ভারত জুড়ে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দ্বারা যে বিভিন্ন রকম ইনডাইরেক্ট ট্যাক্স নেওয়া হতো সেই সবগুলোকে মার্জ করে এই জিএসটির ভেতর নিয়ে নেওয়া হয়। এই জিএসটির জন্য ওই সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স আর তোলা হতো না। তো কোন কোন ইনডাইরেক্ট ট্যাক্সকে মার্জ করে এই জিএসটির ভেতর দেওয়া হয়? মোটামুটি 14-15টা ট্যাক্স মার্জ করে একসাথে জিএসটির ভেতর দিয়ে দেওয়া হয়। প্রথমত সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, সেন্ট্রাল সেলস ট্যাক্স, স্টেট সেলস ট্যাক্স। এছাড়া রয়েছে কমার্শিয়াল ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ফুড ট্যাক্স, ইন্ট্রয়েড ডিউটি, অক্ট্রয়েড ডিউটি, এডিশনাল সারচার্জ, এন্টারটেনমেন্ট ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, পারচেস ট্যাক্স, লাক্সারি ট্যাক্স, অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স, সার্ভিস ট্যাক্স, এডিশনাল কাস্টমস ডিউটি, এইসব। এবার আমরা একটা বিষয় জানি যে এই জিএসটির জন্য যে আইন সংশোধন হয়েছিল সেটা হলো 101 নম্বর সংবিধান সংশোধনী আইন, সেটাকেই বলা হয় জিএসটি আইন বা জিএসটি অ্যাক্ট। এইবার এইখানে আমি একটু ছোট্ট ইনফরমেশন দিই। জিএসটি অ্যাক্ট এটা কিন্তু কোনো একটা অ্যাক্ট বা একটা আইন না, এটা টোটাল 36টা আইনের একটা কম্বিনেশন। কি কি? প্রথমত সংসদ থেকে 5টা আইন পাস হয়। সিজিএসটি বা সেন্ট্রাল জিএসটি অ্যাক্ট, 2 নম্বরে ইউটিজিএসটি বা ইউনিয়ন টেরিটরি জিএসটি অ্যাক্ট, 3 নম্বর হলো আইজিএসটি অর্থাৎ ইন্টিগ্রেটেড জিএসটি অ্যাক্ট, 4 নম্বরে স্টেট জিএসটি বা এসজিএসটি অ্যাক্ট, আর 5 নম্বর আইন হলো কম্পেনসেশন অ্যাক্ট। সংসদে এই 5টা আইন পাস হয়। আর ভারতের ভেতর সমস্ত রাজ্য আর ইউনিয়ন টেরিটরি মিলিয়ে টোটাল 31টা জায়গা এরকম ছিল যেখানে বিধানসভা রয়েছে। তো ওই 31টা জায়গা থেকে 31টা জিএসটি আইন পাস হয়।
SGST বা স্টেট জিএসটি অ্যাক্ট। জম্মু কাশ্মীর ধরে টোটাল 29টা রাজ্য, দিল্লি আর পন্ডিচেরি এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চল, টোটাল এই 31টা বিধানসভা থেকে 31টা স্টেট জিএসটি অ্যাক্ট আর সংসদের ওই 5টা জিএসটি অ্যাক্ট, টোটাল 36টা অ্যাক্ট মিলিয়ে টোটাল এই জিএসটি আইনটা লাগু করা হয়। এবার এই আইনগুলোর ভেতর একটা নাম বললাম কম্পেনসেশন অ্যাক্ট, এইটা সম্পর্কে একটু বলি। প্রথমত, কোন রাজ্যই তার নিজের এরিয়াতে জিএসটি লাগু করাতে প্রস্তুত ছিল না। এর কারণ হিসেবে বলা যায় যে রাজ্যগুলো জানতো যে জিএসটি লাগু করলে টোটাল ট্যাক্স কালেকশনে হয়তো তাদের ঘাটতি পড়তে পারে, টোটাল ট্যাক্স কালেকশন হয়তো কম হয়ে যেতে পারে, কারণ এই জিএসটি সিস্টেমটা সেন্ট্রালের সাথে পুরোপুরি ইন্টারকানেক্টেড অনলাইনে। ফলে রাজ্যগুলো যদি ব্ল্যাকে কোনো ট্যাক্স নিয়েও থাকে, তার নিজের রাজ্যে বিভিন্ন লোকের কাছ থেকে যদি বিভিন্ন রকম ট্যাক্স নিয়েও থাকে, সেটা এখন জিএসটির ভেতর ইনক্লুড হয়ে গেলে সেন্ট্রাল থেকে সেটা দেখতে পারবে। আর রাজ্যগুলো এই রকমটা পরিস্থিতি হওয়ার জন্য মোটেও প্রস্তুত ছিল না। এবার ওই যে কম্পেনসেশন অ্যাক্টের কথা বললাম, এই কম্পেনসেশন অ্যাক্টে লেখা ছিল যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে ভরসা দিচ্ছে যে রাজ্যগুলো তাদের নিজেদের এরিয়াতে জিএসটি সিস্টেমটাই লাগু করুক। এই জিএসটির মাধ্যমে তাদের টোটাল যে ট্যাক্স কালেকশন হচ্ছে তাতে যদি ঘাটতি পড়ে, যতটা ঘাটতি পড়বে সেই পরিমাণ অ্যামাউন্ট সরকার থেকে কম্পেনসেশন হিসাবে ওই রাজ্যগুলোকে দেওয়া হবে। এবার এইখানে একটা বিষয় আসে যে কতটা ট্যাক্স তোলা হলে রাজ্যগুলো তাদের ওই ট্যাক্সটাকে ঘাটতি বলবে। আমি পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে বলি। পশ্চিমবঙ্গে স্টেট লেভেলে যে সমস্ত ট্যাক্স লাগু হয় তার ভেতরে যে সমস্ত ট্যাক্স জিএসটির আন্ডারে চলে গেল, ধরলাম পশ্চিমবঙ্গে টোটাল 20টা বিভিন্ন রকম ইনডাইরেক্ট ট্যাক্স লাগু হয়, এর ভেতর হয়তো 12টা ট্যাক্স জিএসটির আন্ডারে চলে গেল। এবার এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ গভর্নমেন্টকে একটা আশ্বাস দেয় যে ওই যে 12টা ট্যাক্স জিএসটির আন্ডারে চলে গেল, 2015 সালে ওই 12টা ট্যাক্স থেকে টোটাল যত ইনকাম এসছে বা টোটাল যত ট্যাক্স কালেকশন এসছে সেই হিসাবে প্রত্যেক বছর 14% করে ট্যাক্সের ইনক্রিমেন্ট ধরে নিতে হবে। ধরলাম ওই 12টা ট্যাক্স মিলিয়ে 2015-16 সালে পশ্চিমবঙ্গে টোটাল 1000 টাকা ট্যাক্স এসেছিল। এবার 15-16 সালে যদি 1000 টাকা ট্যাক্স হয়, সেক্ষেত্রে ক্যালকুলেশনের হিসাবে 2016-17 সালে গিয়ে ওই 1000 টাকার 14% বেশি ট্যাক্স আসার কথা। 1000 টাকার 14% মানে 140 টাকা। 2016-17 সালে গিয়ে 1000 প্লাস 140 টোটাল 1140 টাকা ট্যাক্স হিসাবে আসার কথা। এখন 16-17 সালে পশ্চিমবঙ্গ সরকার যদি দেখে যে তার 1140 টাকা ট্যাক্স আসেনি, তাহলে ওই 1140 টাকা থেকে যত টাকা কম ট্যাক্স এসছে সেই অ্যামাউন্টটা কেন্দ্রীয় সরকার কম্পেনসেশন হিসাবে দিয়ে দেবে। তো এই কম্পেনসেশন অ্যাক্টে এই রকম প্রভিশনটা রাখা হয় এবং এই কম্পেনসেশন আইনে আরো বলা হয় যে রাজ্যের আদৌ এই ট্যাক্সের ঘাটতি থাকছে কিনা তা নিয়ে অডিট করবে কম্ট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অর্থাৎ ক্যাগ। ক্যাগ প্রত্যেক রাজ্যে অডিট করে যদি বলে যে হ্যাঁ ওই রাজ্যে ট্যাক্স কালেকশনে ঘাটতি রয়েছে, সেক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার ওই রাজ্যে কম্পেনসেশন দেবে। আর এই কম্পেনসেশনের টাকা কেন্দ্রীয় সরকার তুলবে একটা এক্সট্রা ট্যাক্স লাগু করে, যেটাকে বলা হয় কম্পেনসেশন সেস। ভারতের ভেতর বিভিন্ন প্রোডাক্ট তার উপর যেমন জিএসটি লাগু হচ্ছে, জিএসটির পাশাপাশি তার উপর কম্পেনসেশন সেস হিসাবে আরো একটা এক্সট্রা অ্যামাউন্ট বা এক্সট্রা ট্যাক্স লাগু হবে। বোঝার সুবিধার জন্য ধরলাম সিগারেটের ওপরে হয়তো 18% জিএসটি রয়েছে। এখন এই সিগারেটের ওপর আলাদা করে একটা কম্পেনসেশন সেস বা জিএসটি সেস লাগু হবে। একটা সিগারেটের দাম যদি 10 টাকা হয়, তাহলে 10 টাকার উপর 18% জিএসটি মানে 1 টাকা 80 পয়সা আরো এক্সট্রা দাম হয়ে যাবে ওই সিগারেটটা। এবার ওই যে 1 টাকা 80 পয়সা ট্যাক্স হলো, এই ট্যাক্সের ওপর আবার হয়তো 5% বা 10% বা 20% জিএসটি সেস বা কম্পেনসেশন সেস লাগু হবে। ধরলাম 10% সেস, তো ওই 1 টাকা 80 পয়সা 10% মানে আরো 18 পয়সা, তাহলে 1 টাকা 98 পয়সা। ওই 10 টাকা সিগারেটটার ওপর 1 টাকা 98 পয়সা ট্যাক্স লাগু হবে, তাহলে টোটাল দাম হয়ে যাবে 11 টাকা 98 পয়সা বা 12 টাকা। এই 12 টাকার ভেতর 1 টাকা 80 পয়সা জিএসটি হিসাবে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের ভেতর ভাগ হবে, আর ওই যে 18 পয়সা জিএসটি সেস বা কম্পেনসেশন সেস হিসাবে লাগু হলো, এটা কেন্দ্রীয় সরকারের ঘরে আলাদাভাবে রাখা থাকবে। পশ্চিমবঙ্গে যদি ট্যাক্সের ঘাটতি পড়ে, সেক্ষেত্রে ওই 18 পয়সার থেকে পশ্চিমবঙ্গ সরকারকে কম্পেনসেশন হিসাবে দেওয়া হবে। তো কম্পেনসেশন অ্যাক্টের মাধ্যমে এই সমস্ত প্রভিশন তো রাখা হয়, আর এই প্রভিশনটা আর্টিকেলের 271 নম্বর ধারাতে মেনশন করে দেওয়া হয় যে জিএসটির ওপর এক্সট্রা সারচার্জ বা সেস লাগু হবে। তো যাই হোক, এইরকম বিভিন্ন প্রভিশন দিয়ে 2017 সালের 1 জুলাই থেকে পুরো ভারত জুড়ে জিএসটি চালু হয়ে যায়। এবার এই জিএসটি আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারাতে কিছু কিছু পরিবর্তন করা হয়, সেইগুলো আমি একটু বলি। প্রথমেই হচ্ছে 246 নম্বর ধারা। 246 নম্বর ধারায় ওই যে বিভিন্ন লিস্টের কথা বলা ছিল, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, এই সমস্ত লিস্টে মডিফাই করে বলা হয় যে সিজিএসটি, আইজিএসটি আর ইউটিজিএসটি
এই তিনটে ট্যাক্স কালেকশন হবে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা, আর এসজিএসটি এটা কালেকশন হবে স্টেট গভর্নমেন্ট দ্বারা। এরপর 268, 269, 270, 271, 272 আর 279 নম্বর ধারাতেও কিছু চেঞ্জ করা হয়। এর ভেতর 268 নম্বর ধারার কথা বলি। 268 এ নম্বর ধারাতে সার্ভিস ট্যাক্সের সংজ্ঞা ছিল এবং সেখানে বলা ছিল যে সার্ভিস ট্যাক্স কালেক্ট করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন এই সার্ভিস ট্যাক্স যেহেতু জিএসটির সাথে মার্জ হয়ে গেছে, এই জন্য 268 এ নম্বর ধারা থেকে ওই সার্ভিস ট্যাক্সের কনসেপ্ট বাদ দিয়ে দেওয়া হয়। এরপর 269 নম্বর ধারাতে লেখা ছিল সেন্ট্রাল সেলস ট্যাক্সের ব্যাপারে। এবার এই সেন্ট্রাল সেলস ট্যাক্স এটাকেই মডিফাই করে নতুন একটা ট্যাক্স করা হয়, সেটাই হলো আইজিএসটি বা ইন্টিগ্রেটেড জিএসটি। এবার এই ইন্টিগ্রেটেড জিএসটির কথা ওই সংবিধানের 269 এ নম্বর ধারাতে পুরোপুরি মেনশন করে দেওয়া হয় যে আইজিএসটি এটা কালেক্ট করবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং তারপর সেটা কেন্দ্র আর রাজ্যের ভেতর ভাগ হয়ে যাবে। এই 269 নম্বর ধারায় আরো বলা হয় যে বাইরের থেকে ইম্পোর্ট হওয়ার সময় কোনো প্রোডাক্টের উপর যে কাস্টম ডিউটি লাগু হচ্ছে, এই কাস্টম ডিউটির সাথে সাথে ওই প্রোডাক্টের উপর আইজিএসটিও লাগু হবে। তো 269 নম্বর ধারায় এইরকম আরো কিছু প্রভিশন ছিল, সেগুলোতে আমি আর গেলাম না। এরপর 270 নম্বর ধারা, এই ধারাতে আগে বলা ছিল যে সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে তার আওতায় যত ট্যাক্স তুলবে সেই টোটাল ট্যাক্সের অ্যামাউন্টটা ফাইন্যান্স কমিশনের রেকমেন্ডেশনে কেন্দ্র আর রাজ্যের ভেতর ভাগ হয়ে যাবে। এই 270 নম্বর ধারায় মডিফাই করে বলা হয় যে জিএসটির দরুন ভারত জুড়ে টোটাল যত অর্থ আসবে, কেন্দ্রীয় সরকারের ঘরে টোটাল যত অর্থ আসবে, সেটা জিএসটি কাউন্সিলের রেকমেন্ডেশনে কেন্দ্র আর রাজ্যের ভেতর ভাগ হবে। 271 নম্বর ধারায় মডিফাই করে বলা হয় যে ইনডাইরেক্ট ট্যাক্স হিসাবে প্রোডাক্ট বা সার্ভিসের ওপর তো জিএসটি লাগু হচ্ছে, কিন্তু স্পেশাল কিছু প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে যার ওপর এক্সট্রা জিএসটি মানে জিএসটি সেস বা কম্পেনসেশন সেস বা এক্সট্রা সারচার্জ লাগু হবে। এবার এই এক্সট্রা সেস বা জিএসটি সেস বা কম্পেনসেশন সেস এর অ্যামাউন্ট কত হবে, পার্সেন্টেজ কত হবে, সেটা ডিসাইড করবে জিএসটি কাউন্সিল। আর এই জিএসটি সেস বাবদ যে অ্যামাউন্টটা আসবে সেটা কেন্দ্রীয় সরকার আলাদা এক জায়গায় রেখে দেবে। কোনো রাজ্যের যদি ট্যাক্সের ঘাটতি পড়ে, এই কম্পেনসেশন অ্যামাউন্ট থেকে ওই ঘাটতি পূরণ করতে হবে। 2017 সালে জিএসটি যখন লাগু হয় তখন রাজ্যগুলোকে বলা হয়েছিল যে আগামী 5 বছরের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জিএসটি কম্পেনসেশন দেওয়া হবে। তো সেই হিসাবে 2022 সালের জুন মাস পর্যন্ত জিএসটি কম্পেনসেশন পাওয়ার মতন একটা প্রভিশন ছিল। পরে জিএসটি কাউন্সিল থেকে আরেকটা অর্ডার বার করা হয় যে রাজ্যগুলোকে 2026 সালের মার্চ মাস পর্যন্ত জিএসটি কম্পেনসেশন দেওয়া হবে এবং সেই হিসাবে এখনো চলছে। আর এই প্রভিশন নিয়ে বিভিন্ন রাজ্য কেন্দ্রের থেকে জিএসটি হিসাবে কম্পেনসেশন নেয়। এরপর 269 নম্বর ধারায় একটা বড় পরিবর্তন করা হয়। এই 269 এ নম্বর ধারাতে জিএসটি কাউন্সিল হিসাবে একটা সাংবিধানিক বা কনস্টিটিউশনাল বডি তৈরি করে নেওয়া হয়। বলা হয় যে এই জিএসটি কাউন্সিলে ভারতের ভেতর জিএসটি সম্পর্কে যে কোনো সমস্যা বা যে কোনো প্রবলেমের সলিউশন করবে। জিএসটি নিয়ে যে কোনো ডিসিশন নিতে হলে এই জিএসটি কাউন্সিলই নেবে, অন্য কেউ এই জিএসটি সম্পর্কে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারবে না। এবার এই জিএসটি কাউন্সিলে কারা কারা মেম্বার থাকে এই নিয়ে কখনো কখনো এক্সামে জিজ্ঞেস করে। জিএসটি কাউন্সিলের টোটাল মেম্বার হলো 33 জন। যদিও এই কাউন্সিলে আরো অনেক মেম্বার থাকে, তাদের নাম সামনে আসে না। সামনাসামনি টোটাল 33 জনের নাম আসে। কাদের কাদের নাম? প্রথমত ভারতের যে ফাইন্যান্স মিনিস্টার তিনি থাকেন, তার আন্ডারে যে মিনিস্টার অফ স্টেট থাকে তিনি থাকেন। ভারতের ফাইন্যান্স মিনিস্টার আর ফাইন্যান্স ডিপার্টমেন্টের মিনিস্টার অফ স্টেট, অর্থাৎ ফাইন্যান্স মিনিস্টারের অবর্তমানে ফাইন্যান্সের টোটাল বিষয়টা যে দেখে তাকেই বলা হয় মিনিস্টার অফ স্টেট। তো যাই হোক, ফাইন্যান্স ক্যাবিনেট মিনিস্টার আর ফাইন্যান্স মিনিস্টার অফ স্টেট এই দুজন থাকলো। আর বর্তমানে রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে টোটাল 31টা জায়গায় বিধানসভা রয়েছে। এই 31টা বিধানসভা থেকে 31 জন ফাইন্যান্স মিনিস্টার। তো পুরো ভারত থেকে টোটাল 31 জন ফাইন্যান্স মিনিস্টার, ভারতের ফাইন্যান্স ক্যাবিনেট মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার অফ স্টেট, এই টোটাল 33 জন মিলিয়ে টোটাল জিএসটি কাউন্সিল। এবার সংসদের ক্ষেত্রে একটা কোরাম কন্ডিশনের ব্যাপার আছে। সংসদের ক্ষেত্রে কোরাম হলো 1/10। এর মানে হলো যে সংসদে কোনো মিটিং চালানোর জন্য যদি 10 ভাগের মিনিমাম 1 ভাগ মেম্বার না হয়, সেক্ষেত্রে সংসদে কোনো অধিবেশন বা মিটিং চালানো যাবে না। জিএসটি কাউন্সিলের ক্ষেত্রে এই কোরাম কন্ডিশন হলো 50%। 33-এর 50% হয় মোটামুটি 16। তো জিএসটি কাউন্সিলের কোনো মিটিং হলে যদি মিনিমাম 16 জন মেম্বার উপস্থিত না থাকে, সেক্ষেত্রে জিএসটি কাউন্সিলে কোনো মিটিং হবে না। এবং এই জিএসটি কাউন্সিলের আইনে বলা হয় যে এই কাউন্সিল থেকে কোনো নিয়ম বা কোনো আইন পাশ করাতে গেলে 75% বহুমত লাগবে, মানে 4 ভাগের 3 ভাগ ওই বিলে সম্মতি থাকতে হবে। তো যাই হোক, জিএসটির ইতিহাস আর কনস্টিটিউশনাল প্রভিশন নিয়ে মোটামুটি এইগুলো হচ্ছে বিভিন্ন বিষয়। এছাড়াও আরো ছোটখাটো প্রচুর বিষয় আছে, সেসবে আমরা আর যাচ্ছি না। এবার জিএসটি নিয়ে আরো ছোটখাটো কিছু টপিক বাকি রয়েছে, সেটা এর পরের ক্লাসে গিয়ে আমরা বুঝিয়ে দেবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো। এই ক্লাসগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্টে জানিও। জিএসটি সম্পর্কে কোনো কিছু বুঝতে যদি কোথাও কোনো প্রবলেম হয়, সেটাও কমেন্টে জানিও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে।